গরু, খাসি কিংবা মুরগির গোশত যে আলু ছাড়াও রান্না করা যায় এবং গোশত দিয়ে যে বিভিন্ন পদ বানানো যায়, সেটা আমি প্রথম জেনেছিলাম বিয়ের পরে। আমার বর একদিন কেজিখানিক গোশত এনে আমাকে বলতেছে কষিয়ে কালা বোনা করে দিতে। আমি কালা বোনা কাকে বলে তাই জানতাম না। গোশত রান্না বলতে আমি বুঝতাম ঝোল আর আলুর টুকরোতে মাখামাখি এক পদ। মাকে সব সময় দেখতাম গোশত আলু দিয়ে ঝোল করে রাখতে। গোশত রান্না হবে আর আলু থাকবে না, এ যেন অকল্পনীয় ব্যাপার। ছোটবেলায় ভাবতাম আলু মনে হয় আদা, রসুন, পেঁয়াজের মতোই কোন একটা মশলা, যাকে ছাড়া গোশত রান্না অসম্ভব। অভাব অনটনের পরিবারে বড় হতে থাকা আমি আর আমার ছোট ভাই বোনেরা ঝোলে ডুবানো এক পিস গোশত আর এক টুকরো আলুর জন্য চুলোর পাশে হাপিতেশ করে মরতাম। মাসের পর মাস কেটে যেত, আমাদের ভাগ্যে কম দামি ব্রয়লার মুরগিও জুটতো না। যেদিন ঘরে গোশত রান্না হতো, স্বাভাবিকভাবে আমাদের খুশি আর চাঞ্চল্যতা অনেক গুণ বেড়ে যেত। মায়ের শিলপাটায় আদা রসুন বাটা আর কাঁচা গোশতের গ্রানে পুরো ঘরটা কেমন যেন উৎসব উৎসব পরিবেশ তৈরি হতো। সেদিন ভাই বোনেরা গল্পের পসরা বসাতাম, অকারণে উচ্চস্বরে হাসতাম আর ছুটাছুটি করতাম। মা আমাদের এত উদ্গ্রীবতা দেখে খেলতে পাঠিয়ে দিতেন। মায়ের ধারণা ছিল আমরা কাঁচা গোশতই না আবার উঠে উঠে খাওয়া শুরু করে দিই। এতটাই উন্মাদনা আমাদের মধ্যে কাজ করত। সামান্য গোশতে এতটাই আনন্দ হতো যেন কোটি টাকার বস্তু সেখানে ম্লান। গোশত আমাদের বাড়িতে কালে ভদ্রে আনা হতো। এক টুকরো গোশতের জন্য আমাদের মাসের পর মাস অপেক্ষার প্রহর গুনতে হতো। বাবা ছিলেন সামান্য রাজমিস্ত্রি। এতগুলো সন্তানের খাওয়া পড়ার খরচ উঠাতে তার নাভি শ্বাস উঠে যেত। আমাদের কোনো আবদারই বাবা কখনো পূরণ করতে পারতেন না। আমরা গোশত লোভী ছিলাম বিদায় ছোট ছোট ভাই বোনের আবদার মেটাতে মুরগির গিলা, কলিজা, পা, চামড়া এসব খুব সামান্য টাকায় খরিদ করে আনতেন, যেন আমাদের বুঝ দেওয়া যায়। ওই কষানো গিলা কলিজার জন্য যে আমাদের সীমাহীন উদ্গ্রীব হওয়াটা বাবা দূর থেকেই লক্ষ্য করতেন, কিন্তু আগ বাড়িয়ে কখনো আহ্লাদ দেখাতেন না। হয়তোবা ভয় পেতেন আমরা না আবার তার কাছে গোশতের আবদার করে বসি। তার যে সেই সামর্থ্য নেই। ঘামে ভেজা কপাল গামছা দিয়ে মুছে উঁচু ডিবিতে গিয়ে বসতেন আর আমাদের ভাই বোনদের উচ্ছ্বাস দেখতেন। মা গোশতে আলু দিয়ে অনেকক্ষণ নাড়তেন, এরপর পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঝোল গাঢ় হওয়া পর্যন্ত অপেক্ষা করতেন। রান্না শেষ হওয়ার সাথে সাথে আমরা প্লেট নিয়ে কাড়াকাড়ি বাজিয়ে বসতাম কে আগে খাবো। বাবাকে আমরা ঠিক ভয় পেতাম না, কিন্তু ভীষণ ঠান্ডা মেজাজি ছিলেন। তিনি কখনো আমাদের আবদার মেটাতে পারতেন না বলে তাকে তেমন পাত্তা দিতাম না আমরা কেউ। আমাদের শাসন বাড়ানোর একমাত্র কেন্দ্রবিন্দু ছিল আমাদের মা। ছেলে মেয়ের লেখাপড়া করাতে মা যথেষ্ট তৎপর ছিলেন। বাবাকে ঠেলে ধাক্কিয়ে পাঠাতেন স্কুলের অধ্যক্ষের সঙ্গে কথা বলার জন্য। বাবা বহু কষ্টে শিক্ষকদের হাতে পায়ে ধরে আমাদের ভাই বোনদের গ্রামের স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিলেন। তার সাথে আমাদের সব ভাই বোনের একটা নীরব দূরত্ব ছিল। আমাদের চোখে মায়ের কার্যক্রম দেখা গেল, বাবার হাড়ভাঙ্গা পরিশ্রম কোনোদিন আমাদের নজরে আসেনি। এই যে আমাদের খাইয়েছে, পরিয়েছে, শিক্ষিত করে গড়ে তোলার পেছনে বাবার অবদান ছিল অফুরন্ত। কিন্তু কোথাও যদি জিজ্ঞেস করা হয় আমাদের সব ভাই বোনেরা এত বড় হওয়ার পেছনে কার অবদান বেশি, আমরা বুক ফুলিয়ে এক বাক্যে মায়ের নাম বলে আসি, যেন বাবা নামক মানুষটার অস্তিত্ব আমাদের জীবনে নেহায়েত নেই বললেই চলে। বাবা ছিলেন আমাদের বটবৃক্ষ, সেটা কোনো দিন আমরা ভুলতে পারিনি। সস্তায় আমাদের জন্য নতুন নতুন পোশাক এনে হলেও কখনো পুরনো জামা বেশি দিন গায়ে জড়াতে দিতেন না। অথচ তিনি বছরের পর বছর সেরা গেঞ্জি, জুতা, তালি দেওয়া লুঙ্গি পরে কাটিয়ে দিতেন। সেসব তেমন একটা নজরে দেওয়ার সময় আমাদের কোনো দিনই হয়নি। হয়তোবা হয়েছিল, কিন্তু ছোট থেকে বাবার এমন পোশাক দেখে অভ্যস্ত হয়ে গেছিলাম। বিয়ের পরে শ্বশুর বাড়িতে জমজমাট খানাপিনার আয়োজন যখন করতাম, তখন মনে চাইতো নিজের বাবা মাকে ডেকে এনে পেট পুরে খাওয়াই, কিন্তু আত্মসম্মানের জন্য কোনো দিন বলতে পারিনি আজ এসে দু চারটা খেয়ে যাও। পাশে শ্বশুর বাড়ির লোকেরা বলে ওঠে যে বউর বাড়ির লোকজন ছোচা। তখন আমার সদ্য বিয়ে হয়েছে, সবচেয়ে বড় কন্যা আমি। ভাই বোনগুলো তখনও পড়াশোনা করছে, আমি মেট্রিকের গণ্ডি পেরিয়ে আর পড়াশোনা করতে পারিনি। ওই যে অভাব অনটন পিছু ছাড়ছিল না। কিছুটা বাধ্য হয়ে বাবা মা আমাকে পাত্রস্থ করেন। সে সময় বাবাকে দেখতাম রাত করে বাড়ি ফিরতেন এক রাশ দুশ্চিন্তা নিয়ে। বাবার প্রতি আমার অনেক রাগ ছিল। সম্পূর্ণ পড়াশোনা চালিয়ে যেতে পারিনি সেই ক্ষোভে মনে হয় সবার বাবা তার সন্তানদের জন্য উজাড় করে দেয়, আর আমার বাবা কি দিয়েছে? ঠিকমতো খাওয়ার ব্যবস্থাটাই তিনি করতে পারতেন না, এতটা নিরুপায় ছিলেন তিনি। এরপর বিয়ে, সংসার সবই হয়েছে। বেশ ভালো করে বাবা কন্যা সম্প্রদান করেছিল, রানীর মতোই কাটিয়ে দিতে পেরেছি। কিন্তু কোথাও না কোথাও একটা দীর্ঘশ্বাস আজও আমায় তাড়া করে বেড়ায়। কি থেকেও কি যেন নেই কটুরিতে। বাবার সঙ্গে বিয়ের পর বহু বছর কথা বলিনি। মানুষটা আমার শ্বশুর বাড়িতে অনেক সদাই নিয়ে আসতেন, কিন্তু টাকা কোথায় পেতেন সেসব হিসেব কখনো করা হয়নি। শুধু মনে হতো বাবাদের দায়িত্বই তো দেয়া, সেটা যেভাবেই হোক।
বাবাকে সারা জীবন টাকার বিনিময়ে ভালোবেসেছি, কিন্তু দুদণ্ড বসে তার মনের কথা কোনোদিন শোনা হয়নি। কালের বিবর্তনে কাল এসেছে, ভাই বোনেরা পড়াশোনা করে বড় হয়েছে, ভালো অবস্থানে আছে সবাই। মায়ের সেই উনুন, দক্ষ পাকা হাত, বাবার সেই ঘামে ভেজা সেরা গেঞ্জি আর ভাই বোনের উচ্ছ্বাস সব মিলিয়ে গেছে। এখন আমি গোস্ত দিয়ে পদে পদে রান্না করতে জানি। শ্বশুরবাড়ির লোকজন ছেলে মেয়েদের নানা পদ বানিয়ে খাওয়াই। তারা বেশ প্রশংসা করে আমার রান্নার, কিন্তু মায়ের সামান্য কয়েক টুকরো গোস্ত আলু দিয়ে ঝোল রান্না করার স্বাদ আমি কোথাও পাই না। আমার বিনয়ী স্বভাবের জন্য শ্বশুরবাড়ির লোকেরা যখন জয় জয়কার করে, তখন মুখ ফুটে কোনোদিন বলতে পারিনি এ বিনয় আমার বাবার থেকে ধার করা। ধৈর্যশীল ও বুদ্ধিমতী রমণী হিসেবে যখন স্বামী সম্বোধন করে, তখন কোনোদিন বলতে পারিনি এসব মায়ের কৃতিত্ব। বাবার অসহায়ত্ব আজও আমাকে ঘুমাতে দেয় না। মায়ের বুকে লুটোপুটি খেয়ে তো আমরা ভাই বোনেরা বহুবার বলেছি মা ভালোবাসি, কিন্তু স্ত্রী সন্তানদের আনন্দ দেওয়ার ছলে হলেও যে মানুষটা আজীবন সেরা পোশাক পরে কাটিয়ে দিয়েছিল, তাকে কোনো দিন বলতে পারিনি বাবা ভালোবাসি।